আমাদের বাংলাদেশের ব্যাংকিং খাত কি ধ্বংস হয়ে গেছে? না, হয় নাই। আমাদের ব্যাংকিং সেক্টরে দুটো খাত হয়ে গেছে, একটা হচ্ছে ব্যাডলি গভর্ন ব্যাংক, আর একটা হচ্ছে ওয়েল গভর্ন ব্যাংক। যে বাংলাদেশের ব্যাংকিং খাতের দুরবস্থার মূলে আমাদের যে স্ট্রাকচারাল সমস্যাগুলো আছে তার একটা হচ্ছে যে আমাদের বন্ড মার্কেট নাই বললেই চলে, আমাদের স্টক মার্কেটের অবস্থা ভয়ানকভাবে করুন, আমাদের ইন্স্যুরেন্স সেক্টর, আমি এটা সেটা কথাই বললাম না, সেটা যে কি করুন অবস্থা আছে। শুধু ব্যাংকিং খাত, সেই খাতের উপর সবাই নির্ভরশীল। আমরা যদি গ্লোবাল স্ট্রাকচারটা দেখি, আমরা দেখতে পারি বন্ড মার্কেটের উপর ডিপেন্ড করে। বন্ড মার্কেটের সাইজ কত? গ্লোবালি $130 ট্রিলিয়ন, $130 ট্রিলিয়ন। স্টক মার্কেটের সাইজ হচ্ছে $90 ট্রিলিয়ন, আর ব্যাংকিং বা মানি মার্কেটের সাইজ হচ্ছে $60 ট্রিলিয়ন। আর আমাদের হচ্ছে পুরোটা রিভার্স, সবই মানি মার্কেট, সবই হচ্ছে ব্যাংকিং খাত, সবাই এখানে আসছেন, ফলে অল দ্য রিস্ক এই ব্যাংকিং খাতের উপর পড়ছে এবং এটা ব্যাংকিং খাতের জন্য অসহনীয়। আমাদেরকে এই স্ট্রাকচারটাকে চেঞ্জ করতে হবে। যদি এখান থেকে বের না হতে পারি, আমাদের এই ডিপেন্ডেন্স অন ব্যাংকিং খাত এটা যদি থাকে, তাহলে কিন্তু আমরা কখনোই, ব্যাংকিং খাত তো ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য নট দ্য সুইটেবল সেক্টর, কিন্তু এটা আমাদের ডিফল্ট রোল প্লে করতে হচ্ছে ব্যাংকিং খাতকে, কারণ অন্য কোনো খাত সেখানে আসছে না। আমাদের বন্ড মার্কেটকে ডেভেলপ করতে হবে। আমরা পলিসি নিয়েছি, আমরা বিসাকের সাথে আলোচনা করছি, ফাইন্যান্সের সাথে আলোচনা করছি, আমরা এটাকে আনভিল করবো। ফাইন্যান্স অ্যাডভাইজার সাহেব আসলে পরে আমরা এটাকে বাস্তবায়নের দিকে নিয়ে যাব, বন্ড মার্কেট ছাড়া। এবং এটা আমরাও এটা আপনাদেরকে বিজনেস কমিউনিটির উদ্দেশ্যে একটু বলবো, যাদের এক্সপোজার লিমিট সিলিং এর কাছাকাছি বা সিলিং এ চলে গেছেন, ডু নট লুক ফরওয়ার্ড টু দ্য ব্যাংক মার্কেট, ব্যাংকের দিকে। আপনারা বন্ড মার্কেটের দিকে চান। আপনারা নিজেদের সক্ষমতায় বন্ড তুলুন, টাকা তুলুন বাজার থেকে। ব্যাংকের কাছে বলবেন না 15 বছরের লোন দেন, 20 বছরের লোন দেন। ব্যাংক ইজ নট দ্য সুইটেবল ইনস্টিটিউশন ফর দ্যাট। আপনাদেরকে আমরা উই উইল গিভ এ পুশ ফ্যাক্টর, এবং একটা পুল ফ্যাক্টরও দিব, ইনসেন্টিভাইজও করবো বিভিন্নভাবে টু গো টু দ্য বন্ড মার্কেট। আপনারা সেখানে যাবেন, সেখান থেকে আপনাদের টাকাটা নেন। পৃথিবী যদি $130 ট্রিলিয়ন বন্ড মার্কেটের উপর ডিপেন্ড করে, আমরা আমাদের বন্ড মার্কেট কেন ডেভেলপ করবে না? অবশ্যই করতে হবে। কাজেই এই রিওরিয়েন্টেশনটা আমাদের খুব দরকার আছে। সাথে সাথে অন্যান্য যে এলিমেন্টগুলো, স্টক মার্কেটের একটা বিশাল ভূমিকা আছে। স্টক মার্কেট সেই রোলটা প্লে করতে পারছে না, এখানে আস্থাহীনতার অভাব আছে এবং সঙ্গত কারণেই আছে। সেগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। নতুন করে স্টক মার্কেট স্ক্যান্ডাল হলে পরে সেটা আমাদের অর্থনীতির জন্য ভালো হতে পারে না। তো যাই হোক, এগুলো সার্বিক ব্যাপার। গভর্নেন্সের ব্যাপারে যদি আমরা আসি, আমরা গভর্নেন্সটাকে খুব গুরুত্ব দিই। আমরা 14টা ব্যাংকের বোর্ড ভেঙে সেখানে সুশাসন প্রতিষ্ঠার চেষ্টা করেছি এবং রেজাল্ট আমরা পাচ্ছি। আমরা যদি দেখি ইসলামী ব্যাংকের যে দুরবস্থা ছিল, সেখান থেকে ইসলামী ব্যাংক আজকে কোথায় ঘুরে দাঁড়িয়েছে। আমরা ইসলামী ব্যাংকে 10,000 কোটি টাকা লোন দিয়েছিলাম, তারা সেই লোনটাকে 10,000 কোটি টাকা ফেরত দিয়ে দিয়েছে। কিসের বদৌলতে? গুড পারফরমেন্স, গুড গভর্নেন্স, আর তো কিছু না। তো আমি মনে করি যে গুড গভর্নেন্স ইজ দ্য বেসিস। আমাদের বাংলাদেশের ব্যাংকিং খাত কি ধ্বংস হয়ে গেছে? না, হয় নাই। আমাদের ব্যাংকিং সেক্টরে দুটো খাত হয়ে গেছে, একটা হচ্ছে ব্যাডলি গভর্ন ব্যাংক, আর একটা হচ্ছে ওয়েল গভর্ন ব্যাংক। আপনি যদি ব্র্যাকে যান, ইবিএল এ যান, সিটিতে যান, এসে যান, পূবালী ব্যাংকে যান, দে ফ্যান্টাস্টিক ব্যাংকস, দে আর মেকিং হিউজ প্রফিটস অ্যান্ড গিভিং গুড ডিভিডেন্ড। সেখানে তো আমাদের কমপ্লেন করার কিছু না, আমরা তো তাদের ফ্যাসিলিটেট করি। কিন্তু যেখানে সমস্যাগুলো আছে সেখানে তো আমাদের হস্তক্ষেপ করতেই হবে। আমরা তো এটাকে না দেখেও দেখবো না, সেটা তো হতে দেব। আমাদের যেটা লক্ষ্য সেটা হচ্ছে যে গুড গভর্নেন্স এস্টাবলিশ করার জন্য আমাদের কতগুলো আইন আমরা ড্রাফট করেছি, কিছু অর্ডিন্যান্স আকারে প্রকাশিত হয়েছে, আবার কিছু পাইপলাইনে আছে। এখানে আমার বিশেষ অনুরোধ থাকবে আমাদের রাজনীতিবিদদের কাছে, যে তারা যেন ভবিষ্যতে এই আইনগুলোকে পার্লামেন্টের থ্রুতে রেটিফিকেশন করে এটাকে একটা স্থায়িত্ব দেওয়ার চেষ্টা করেন। সেই আইনগুলো কি? আমাদের ব্যাংক কোম্পানি অ্যাক্টকে আমরা মডিফাই করতে যাচ্ছি। আমরা মনে করি যে এখানে রিব্যালেন্সিং দরকার আছে। এটা চিরস্থায়ী বন্দোবস্ত নয়, মালিক বলে কিছু নাই, এখানে তারা কাস্টোডিয়ান,
তাদেরকে কাস্টোডিয়ান হিসেবে কাজ করতে হবে, নট অ্যাজ ওনার অফ ব্যাংক। এখানে আমরা যেটা করছি যে অন্ততপক্ষে 50% ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর থাকবে এবং তারা ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরদের প্যানেল থেকে আসবেন। আমার চাচাতো ভাই, মামাতো ভাই, আমার ক্লাস ফ্রেন্ড অমুক, সেটা যেন না হয়। এখানে আমরা চাচ্ছি ডাইরেক্টরদের মেয়াদটাকে 12 বছর থেকে কমে 6 বছর করতে, দুটো টার্মে 3+3। এখানে আমরা চাচ্ছি যে 10%-এর বেশি কেউ হোল্ড করতে পারবে না পরিবার হিসাবে, এক্সেপ্ট ইনস্টিটিউশনাল ইনভেস্টার যারা বা বিদেশি ইনভেস্টার, তাদের ক্ষেত্রে এটা আমরা আমরা অনেকগুলো জিনিস নিয়ে আসছি এখানে। এটা খুব ভালো, এটা খুব দরকার আমাদের জন্য যদি গুড গভর্নেন্সের সাথে। বাংলাদেশ ব্যাংক অর্ডার, আমাদের ব্যাংকিং খাতের যে অবস্থা সেটার মূলে কিন্তু আমাদের বাংলাদেশ ব্যাংকের রাজনীতিকরণের একটা বড় ভূমিকা এবং নির্দেশিত হয়ে অনেক কিছুই করা হয়েছে যেগুলো আগামীতেও হতে পারে। এটাকে বন্ধ করতে হবে এবং রাজনীতিবিদদের একটা নৈতিক এবং আমি বলি দেশের প্রতি দায়িত্ব হবে এটাকে বন্ধ করার জন্য, বাংলাদেশ ব্যাংকে স্বায়ত্ত শাসনের জন্য এদিকে নিয়ে যাওয়া। পৃথিবীর প্রায় সব দেশেই সেটা এখন চালু আছে, বাংলাদেশ এই ব্যাংকের ক্ষেত্রে এটা কিন্তু চালু। তা আমরা যেটা নতুন একটা অর্ডিন্যান্স দিচ্ছি, বেশি কিছু সেখানে নাই। সেখানে হচ্ছে যে এই অটোনমিটাকে একটা পার্মানেন্সি দেওয়া এবং এটার গুরুত্ব বাড়িয়ে দেওয়া প্রতিষ্ঠানিক হিসাবে, এবং সেটাকে আমরা যদি করতে না পারি, আমরা যদি মনে করি যে এখনো একটা ডেপুটি গভর্নরের বেতন হবে 70,000 টাকা এবং তার হাত দিয়ে সিগনেচার হয়ে এমডির বেতন হবে 30 লাখ টাকা, তাহলে এটা একটা সাস্টেনেবল সিচুয়েশন। আমাকে কিন্তু পৃথিবীর সব দেশেই, সেটা ভারত বলি, পাকিস্তান বলি, আমেরিকা বলি, কোনো দেশেই সেন্ট্রাল ব্যাংকের স্যালারি স্ট্রাকচার সরকারের সাথে এক হয় না। পাকিস্তানেও ছিল না, বাংলাদেশ আমলে এটা হয়েছে 72